আসসালামু আলাইকুম সবাইকে। দেখো তো সাউন্ড আর হলো ভিডিও ক্লিয়ার আছে কিনা। নিচের লেখাগুলো বাদ দিয়ে, নিচের লেখাগুলো আমার মেয়ের লেখা তো ওটা হিসাব করে লাভ নাই। আল্লাহ সর্বনাশ অবস্থা। এই একটা মার্কারও তো নাই, এটাও তো তোমরা শেষ করে দিছে। এখন ক্লাস নেবো কি দিয়ে? এই মার্কারটা ভালো ছিল, এটাও তো তোমরা শেষ করে দিছে। এই যে এটা ওপেন ছিল, এটা কাজ হয় না। আমার মার্কারটা কই? এখন মার্কার না থাকলে আমি ক্লাস নেবো কি দিয়ে? একটা পাইছি কোনো মতে, এটার কালি প্রায় শেষ। আচ্ছা, এই তোমাদের কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আচ্ছা, মিডিয়ামে কি লাইট গেছে দেখো তো। হ্যাঁ, সবাই সবাই বন্ধুদেরকে মেনশন করে দাও, যাদের প্রয়োজন ক্লাসটা করতে আসুক। আচ্ছা, আমি আর একটা মোবাইল এখানে রাখলাম কমেন্ট দেখার জন্য। আচ্ছা ঠিক আছে, আর কিছু লাগবে না। আচ্ছা, উপস্থিতি এত কম কেন? তাহলে কেমন হবে? উপস্থিতি তো বেশি হওয়া লাগবে। প্রয়োজন না থাকলে তো ফ্রি ক্লাস নিব না, অনেক কষ্টের ভিতর দিয়ে ফ্রি ক্লাস টাইম বের করি। এমনিতেই যে পরিমাণ প্রেশার যাচ্ছে, ফুল সিলেবাস হয়ে বড় একটা ঝামেলা হয়ে গেছে। আচ্ছা, কথা শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে একটু বলো তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। হ্যাঁ, তো অধ্যায়টা এখন নাম আসলে মানব জীবনের ধারাবাহিকতা। আগে আমরা যখন পড়তাম তখন এই অধ্যায়ের নাম ছিল প্রজনন তন্ত্র। তার মানে আমরা বুঝতেই পারতেছি যে আমরা আসলে যেটা পড়বো সেটা হলো প্রজনন তন্ত্র, রেচন তন্ত্র, জনন তন্ত্র, তারপরে কঙ্কাল তন্ত্র যেরকম আছে ঠিক সেই রকমই এটা একটা প্রজনন তন্ত্র আমরা পড়বো। আচ্ছা, ভালো কথা। তো এই অধ্যায়টা অনেকেই এই ছেলেরা মজার জন্য পড়ে আর কি, পড়ে মজা পায় না, কিন্তু পড়ে, খুব আগ্রহ নিয়ে পড়ে। তো আমরাও আগ্রহ নিয়ে পড়তাম, কিন্তু কোশ্চেনের জন্য পড়তাম না। পরীক্ষার আগে মনে করতাম এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে না। পরে দেখা গেল আমার যখন ওই যে পরীক্ষা হয় মেডিকেল অ্যাডমিশন টেস্ট, তখন দেখলাম 3টা কোশ্চেন আসছে এই অধ্যায় থেকে। আর ওই 3টা কোশ্চেনের একটা 3টা কোশ্চেনই আসছে আমাদের সময় সেকেন্ড রাইটারের একটা বই ছিল, নাসিম বানু ম্যাডামের বই। তিনি মেবি ভিগারুনেসার টিচার ছিলেন। তো সে ম্যাডামের বই থেকে আসছে, আজমল স্যারের বই থেকে কোনো কোশ্চেন আসে নাই। কথা বুঝছো? তো পরে আমরা ধরতে পারছি কিভাবে, আমরা যারা ওই মোটামুটি পড়াশোনা করতাম তারা ধরতে পারছি ব্যাপারটা। সেটা হলো যে একটা কোশ্চেন ছিল যে স্ক্রোটামের ভিতরে তাপমাত্রা কত সেন্টিগ্রেড কম থাকে। এটা আজমল স্যারের বইয়ে তখন অ্যাড করা ছিল না, এটা ছিল নাসিম বানু ম্যাডামের বইয়ে অ্যাড করা। তো তখন ওই কোশ্চেনটা দেখেই বুঝছি যে ওই বছরের যে কোশ্চেন, মেডিকেল কোশ্চেন পুরোটাই জিওলজির হয়েছে নাসিম বানু ম্যাডামের বই থেকে। তো কমন তো কিছু টপিকস থাকেই, যার কারণে আমরা পারছি মোটামুটি আলহামদুলিল্লাহ। তো যেহেতু প্রজননতন্ত্র ক্লাস, তাহলে এর ভিতরে কি কি অন্তর্ভুক্ত জিনিসপত্র এটা আমাদের ভাগ করে পড়তে হবে। ধরো তুমি কঙ্কাল তন্ত্র পড়বা, তাহলে কঙ্কাল তন্ত্রের অন্তর্গত জিনিসগুলো পড়তে হবে, রেচন তন্ত্রের অন্তর্গত জিনিসগুলো পড়তে হবে। কারণ প্রথম কোশ্চেনটা অ্যাডমিশন টেস্টে হয়, নিচের কোনটি প্রজননতন্ত্রের অংশ নয়, পুরুষ প্রজননতন্ত্রের অংশ নয়, নিচের কোনটি স্ত্রী প্রজননতন্ত্রের অংশ নয়, নিচের কোনটি রেচন তন্ত্রের অংশ নয়, এই টাইপের।
আচ্ছা, তাহলে আমরা এটাকে দুই ভাগ করে পড়ি, প্রজনন তন্ত্রকে দুই ভাগ করে পড়ি। একটা হলো পুরুষ প্রজনন তন্ত্র, আর একটা হলো স্ত্রী প্রজনন তন্ত্র, আচ্ছা, তো পুরুষ প্রজনন তন্ত্রের কি কি অংশ থাকে, এবং প্রত্যেকটা প্রজনন তন্ত্রে এই দুইটা জিনিস আছে, সেটা হলো মুখ্য একটা পার্ট আছে আর একটা গৌণ পার্ট আছে। এই অধ্যায়ে প্রচুর শখ করতে হবে, হ্যাঁ, শখ না করলে প্রজনন হবে না ভাই, স্বাভাবিক কথা, এই তন্ত্র হবে না, প্রজননও হবে না। তো স্বাভাবিকভাবে আমরা মুখ্য এবং গৌণ, আর এখানেও মুখ্য এবং গৌণতে ভাগ করব। এখন একাডেমিকের ক্ষেত্রে মাঝে মধ্যে আসে যে মুখ্য প্রজনন তন্ত্র বলতে কি বুঝো। তো আমরা কি জানি প্রজননের জন্য, কি জানি প্রজননের জন্য, জানি হলো যে পুরুষ প্রজনন তন্ত্রের প্রধান জিনিস হলো কি শুক্রাণু, আর স্ত্রী প্রজনন তন্ত্রের প্রধান অংশ হলো ডিম্বাণু। তাহলে শুক্রাণু উৎপন্নের সাথে সরাসরি জড়িত যদি থাকে, যে উৎপন্ন করে বা সরাসরি জড়িত যদি থাকে, তাহলে সেই অংশটা হলো মুখ্য প্রজনন তন্ত্র। আর ওই শুক্রাণুটা উৎপন্ন হয়ে বসে থাকলেই তো হবে না, বসে থাকলে কি আর বাচ্চা হবে, জীবন হবে না, তাহলে ওইটাকে পরিবহন করতে হবে। তাহলে পরিবহনের সাথে যেটা জড়িত তাকে আমরা বলবো গৌণ বা আনুষঙ্গিক, কথা বুঝছো? তাহলে যেটা সরাসরি উৎপন্ন করবে শুক্রাণু তাকে আমরা বলবো মুখ্য, আর যেটা পরিবহনে অংশগ্রহণ করবে, শুক্রাণু এবং ডিম্বাণু পরিবহনে অংশগ্রহণ করবে, তাকে আমরা বলবো এই যে আনুষঙ্গিক বা গৌণ অংশ। আচ্ছা, তাহলে মুখ্য অংশ কি? মুখ্য অংশ একটাই পুরুষ প্রজনন তন্ত্রে। আমরা এখন আগে পুরুষ প্রজনন তন্ত্র পড়বো, সেটা হলো শুক্রাশয়। এটা কেন এটাকে মুখ্য বলতেছি? কারণ এটা আমার শুক্রাণু তৈরি করবে। এটা ইংরেজি নাম আছে তো, টেস্টিস আছে না ইংরেজি নাম? আচ্ছা, এটাও লাগবে। আচ্ছা, তো ভালো কথা। তো এই যে শুক্রাশয় বা টেস্টিস, এর ওজন দিয়ে আমরা শুরু করব। এর ওজন কত? এর ওজন হলো 10 থেকে 12 গ্রাম। এবং এই ওয়ার্ডটা, এই যে 10 থেকে 12, এই ওয়ার্ডটা আমাদের খুবই পরিচিত একটা ওয়ার্ড। আমরা প্রায় এই যে জুওলজির আমি মনে করি যে 50% জিনিসপত্রেরই এই 10 থেকে 12 এই পার্টটা আছে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা যারা কমেন্ট করতেছি তারা এখানে কমেন্ট করি যে এই যে 10 থেকে 12 বা 12 এই সংখ্যাটা আমরা কোথায় কোথায় পাইছি। 10 থেকে 12 আমরা কোথায় কোথায় পাইছি একটু লিখি তো, আমরা কোথায় কোথায় পাইছি, কার কার দৈর্ঘ্য আছে? বৃক্কের দৈর্ঘ্য জানো কত? 10 থেকে 12 সেন্টিমিটার। তারপরে আর কোথায় আছে বলো? হৃৎপিণ্ডের দৈর্ঘ্য, হ্যাঁ এই তো, ভেরি গুড আবু সাইফ, হৃৎপিণ্ডের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, ভেরি গুড। তারপরে নেফ্রনের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, ভেরি গুড। আচ্ছা, তারপরে হ্যাঁ, তারপরে আর বলো, আর পারি না না। আচ্ছা, আরেকটা আমি বলে দেই, সেটা হলো আমরা এই যে স্ত্রী প্রজনন তন্ত্রে ফেলোপিয়ান নালী পড়বো আজকে, দেখবো ওটার দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। ঠিক আছে, তার মানে হ্যাঁ গলবিল, আসিফুজ্জামান মিতুল, ভেরি গুড, হ্যাঁ গলবিল। এ আসিফুজ্জামান মিতুল, তুই দেখলাম অনেক শেয়ার করছিস, যা তোর একটা বই দিয়ে দেবনি, তোরটায় লটারি করবো না, অনেক কষ্ট করছিস। আচ্ছা, ঠিক আছে। ও আচ্ছা, বইয়ের ব্যাপারে একটু কথা বলি, সেটা হলো একটুখানি বলে নেই, অনেকেই মেসেজ করো এই ব্যাপারে। ভাইয়া তোমরা সবাই জানো যে ফার্মগেটের ব্রাঞ্চটা আমি সাজাইছি খুব সুন্দর করে, এবং সেখানে অনেক দিন সময় লাগছে। তো এই কারণে লিমন ভাইয়া প্রচুর ব্যস্ত ছিল, মানে বইয়ে হাতই দিতে পারে নাই। গত 4 দিন ধরে সে আসলে বই দিতেছে, এবং কালকে সকালের মধ্যে, সে আমি একটু আগেও গেলাম, কালকে সকালের মধ্যে বাকি যে 80টা বই আছে আগের অর্ডার, সে আগের 80টা অর্ডার কালকে শেষ হয়ে যাবে। এই গত 3 দিন ধরেও দিছে। তোমরা উইদিন 2 or 3 days বই হাতে পেয়ে যাবা, যারা অর্ডার করছো, কথা বুঝছো? পেয়ে যাচ্ছ অনেকেই, কিন্তু এই 80টা বই বাকি আছে। এবং এই নতুন রুম শিফটিং এর কারণে দেরি হয়েছে, এমনিতে আমার এত দেরি হয় না। আমি এক্সট্রিমলি সরি সবার কাছে, যে আসলে প্রায় 1 মাসও হয়ে গেছে অনেকের অর্ডার করা, যারা দিতে পারিনি, এই জন্য আমি দুঃখিত। আমার কে মাফ করে দিও তোমরা, হ্যাঁ। আর সর্বোচ্চ তাড়াতাড়ি আজকে যাও, রাতেও বলে আসছি যে কালকের মধ্যে দিয়ে আয়, আজকে সারা রাত কাজ করবে, তারপর দিয়ে দিবে, হ্যাঁ। পেয়ে যাবা, সবাই পেয়ে যাবা। এখন পর্যন্ত তো এত হাজার বই দিলাম, কোনো বইতে তো আর আসে নাই, বুঝো নাই, সবাই বই পাইছে। এইখানে নির্ভরযোগ্য একটা জায়গা আছে, সমস্যা নাই, সবকিছুতেই তুমি নির্ভরতা পাবা।
তো টেনশন নাই, একটু ওয়েট করো। হ্যাঁ, আচ্ছা, কালকের মধ্যে ইনশাল্লাহ সবাইকে দিয়ে দেওয়া হবে। এরপরে যারা অর্ডার করবে সাথে সাথে পেয়ে যাবে, মানে 2 দিনের মধ্যে পেয়ে যাবে। কালকে থেকে যারা অর্ডার করবে, এই পাস্ট অর্ডারগুলা আমাদের রুম চেঞ্জের কারণে সমস্যাটা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা দেখি, তাহলে যেটা বললাম এই 10 থেকে 12, এবার এখন শোনো, এটাই হলো পড়ার স্টাইল তোমার। তুমি 10 থেকে 12 এক জায়গায় পাইছো, তাই বলে যে আর কোথাও পড়বা না, এটা ভুল। এই 10 থেকে 12 আর যেখানে যেখানে আছে সব জায়গাটা একটু মনে করার চেষ্টা করবা। অ্যাডমিশন টেস্ট হলো মনে করা, তুমি যত বেশি মনে করতে পারবা তত বেশি তুমি অ্যান্সার করতে পারবা। তাহলে শুক্রাশয়ের আমরা ওজন পড়ে ফেললাম। এখন দেখো, এই শুক্রাশয় বা টেস্টিস, এটা থাকে, এই হলো শুক্রাশয় বা টেস্টিস, এটা থাকে একটা স্ক্রোটাম নামক থলির ভিতরে। তাহলে দেখো, এটা যেহেতু ভিতরে থাকে, তাহলে আমরা এই ভিতরে থাকা জিনিসগুলোকে বলবো অভ্যন্তরীণ জননাঙ্গ। আর বাইরে যে জিনিসটা থাকবে তাকে আমরা বলবো বাহ্যিক জননাঙ্গ। তাহলে জননাঙ্গ বা যৌনাঙ্গকে আমরা আরো দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো বাহ্যিক আর একটা হলো অভ্যন্তরীণ, বা বহি যৌনাঙ্গ, অন্ত যৌনাঙ্গ, এভাবে ভাগ করতে পারবো। বাহ্যিককে আমরা বহি বলতে পারি, বহি যৌনাঙ্গ, আর অভ্যন্তরীণকে বলতে পারি অন্ত যৌনাঙ্গ। তাহলে স্বাভাবিকভাবে আমার টেস্টিস যেটা, এটা অবশ্যই অন্ত যৌনাঙ্গ, স্ক্রোটাম যেটা বাইরে, এটা হলো আমার বহি যৌনাঙ্গ। এইটাই তো পোলাপান পারে না, পরে ঠিকই, কিন্তু যায় দেখা যায় বাচ্চা হয় না। কারণ কি? পড়ছে যে মনোযোগ দিয়ে পড়ে নাই, হুদাই পড়ছে, মজার জন্য পড়ছে, আসল জায়গায় আর কাজ নাই। তাহলে একটু দেখে শুনে পড়তে হবে যে আসলে কোনটা বহি যৌনাঙ্গ, কোনটা অন্ত যৌনাঙ্গ, ক্লিয়ারলি পড়তে হবে, বুঝছিস? পড়লেই হবে না, কাজে লাগাইতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা টেস্টিস পাইলাম। এখন দেখো, আমি আগেই বলছি যে এই শুক্রাশয় বা টেস্টিস কি করে, শুক্রাণু তৈরি করে, তাই না? তাহলে অবশ্যই শুক্রাণুর সাথে একটা নামের রিলেশন আছে, সিমেন। কি নাম আছে? সিমেন আছে। তো সিমেন যেখান দিয়ে তৈরি হবে তার নাম হবে সেমিনিফেরাস নালিকা। কি নাম হবে? সেমিনিফেরাস নালিকা। তাহলে সিমেন যেখান দিয়ে তৈরি হবে তার নাম হবে সেমিনিফেরাস নালিকা। তাহলে এর ভিতরে অসংখ্য ছোট ছোট সেমিনিফেরাস নালিকা আছে। এই যে সেমিনিফেরাস নালিকাগুলো দেখছো, সেমিনিফেরাস নালিকা দিছি। এখন কতগুলো সেমিনিফেরাস নালিকা আছে ভাইয়া? প্রায় 1000টি সেমিনিফেরাস নালিকা আছে, 1000টি সেমিনিফেরাস টিউবিউল আছে। এসটি দিয়ে আমি টিউবিউল বুঝাইলাম। 1000টা সেমিনিফেরাস টিউবিউল আছে, কথা বুঝছো? আচ্ছা, তাহলে এই যে সেমিনিফেরাস টিউবিউল কতগুলো? 1000টা। এই সেমিনিফেরাস টিউবিউল গুলো একসাথে হয়ে একটা জাল তৈরি করে। মনে রাখবা, বায়োলজিতে জাল বুঝাইতে রেটি বুঝায়, যেমন রেটিকুলাম আমরা পড়ছি না, রেটিকুলাম। তারপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়ছি না? হ্যাঁ, আরো জান, ওই যে রেটিয়া মিরাবিলিয়া রুই মাছে আছে। তাহলে রেটি যুক্ত যেখানে যেখানে আছে সবগুলোই আমি এই জালের মধ্যে ইনক্লুড করে ফেলবো। তার মানে রেটি মানেই বুঝবো কি, যে রেটি মানে হলো জাল, কথা বুঝছো? রেটি মানে কি? জাল। তাহলে এরা একসাথে হয়ে আমার তৈরি করে, আমি জাল বানাবো। দেখো, আমি আজকে অনেক নিজে চিত্রকর্ম করব, আমি ভালো চিত্রশিল্পী, খারাপ না। হ্যাঁ, এর ভিতরে এই যে জাল তৈরি করছে, যে জালটার নাম হলো রেটি টেস্টিস। টেস্টিসের মধ্যে জাল, তাহলে অবশ্যই রেটি টেস্টিস। তাহলে সেমিনিফেরাস নালিকাগুলো একটা জাল গঠন করে, যার নাম কি? রেটি টেস্টিস। টেস্টিসের মধ্যে জাল, রেটি টেস্টিস। আচ্ছা, তো দেখো, এই রেটি টেস্টিস গুলো থেকে এবার কি হয়? নামগুলো কিন্তু একটু কঠিন, এত সহজ না, এই অধ্যায়টা একটু কঠিন আছে। হ্যাঁ, ভালো করে শুনতে হবে। এই রেটি টেস্টিস থেকে এরকম আবার ছোট ছোট কিছু নালিকা বের হয়। এবার রেটি টেস্টিস থেকে ছোট নালিকা বের হচ্ছে, রেটি টেস্টিস থেকে ছোট নালিকা বের হচ্ছে, রেটি টেস্টিস থেকে ছোট ছোট নালিকা বের হচ্ছে, রেটি টেস্টিস থেকে ছোট ছোট নালিকা বের হচ্ছে। নালিকাগুলো বের হয়ে একটা সুন্দর নালিকাতে মিলিত হয়। আমি এই যে স্ক্রোটামটা মুছে দিলাম, স্ক্রোটাম ভেজাল করবে, এটা পরে, স্ক্রোটামের কোশ্চেন পরে। এই ছোট ছোট নালিকাগুলো বের হয়ে সুন্দর একটা নালী তৈরি করে এই টেস্টিসের উপরে। দেখো, এই যে সুন্দর একটা নালী তৈরি করছে টেস্টিসের উপর দিক দিয়ে দেখাই দিছি। এই যে লম্বা একটা নালী তৈরি করছে, যার নাম এপিডিডাইমিস।
তাহলে দেখো রেটিটেস্টিস থেকে সংগ্রাহী নালিকা বের হয়েছে, এই যে এইগুলো হলো সংগ্রাহী নালিকা। এই সংগ্রাহী নালিকাগুলোর নাম, সংগ্রাহী নালিকা কেন বলছি, সংগ্রহ করতেছে তো সিমেন্ট, তাই না? তাহলে সংগ্রাহী নালিকাই তো হবে। এই নালিকাগুলোর নাম হলো ভাসা ভাসা ইফারেন্সিয়া, ইফারেন্সিয়া, ভাষা ইফারেন্সিয়া। যেহেতু টার্মগুলা কঠিন আর এই ওয়ার্ডগুলো পোলাপাইন পড়ে না, কারণ এগুলোর মধ্যে কোনো মজা নাই, মজা যায় অন্য জায়গায়। তাহলে এইগুলো একটু ভালো করে এখন পড়া লাগবে, যে রেটিটেস্টিস থেকে যে সংগ্রাহী নালিকাগুলো বের হয় তার নাম কি? তার নাম হলো ভাষা ইফারেন্সিয়া। দেন এই ভাষা ইফারেন্সিয়া মিলে এই যে যে বড় নালিকাটা তৈরি করলো তার নাম এপিডিডাইমিস, এপিডিডাইমিস, এপিডিডাইমিস। তাহলে এপিডিডাইমিস কিন্তু আমরা পেয়ে গেলাম, বুঝতে পারছো? এপিডিডাইমিস আমরা পেয়ে গেলাম, ভাষা ইফারেন্সিয়ার পরে এপিডিডাইমিস। যেহেতু অলরেডি ভাষা ইফারেন্সিয়া চলে আসছে, তাহলে এর পরে যে নালীটা বের হবে তার নাম অবশ্যই ভাস ডিফারেন্স বা ভাষা ডিফারেন্সিয়া, এই টাইপের কিছু হবে। তো ভাষা ডিফারেন্সিয়া হয় না, ওইটা হয় ভাস ডিফারেন্স, ভাস ডিফারেন্স। তাহলে প্রথমে ভাষা ইফারেন্সিয়া, পরে এপিডিডাইমিস, তারপরে ভাস ডিফারেন্স। এই সিরিয়ালটা যাতে মেইনটেইন থাকে, কারণ কোশ্চেন হবে কি জানো, কোশ্চেন হবে যে ভাষা ইফারেন্সিয়া গুলো একত্রিত হয়ে কোথায় যুক্ত হয়, উত্তর হবে এপিডিডাইমিস। তারপরে এপিডিডাইমিস থেকে যে নালিকাগুলো বের হয় তার নাম কি, উত্তর হবে ভাস ডিফারেন্স। কি রে ভাই কমেন্ট আটকাই গেল কেন? ঠিক আছে, আচ্ছা তাহলে ভাস ডিফারেন্স, তাহলে ভাস ডিফারেন্স আমরা পাইলাম। তো ভালো কথা, এই যে ভাস ডিফারেন্স কি রকম আমরা দিতে পারি, মনে করো ভাস ডিফারেন্স এইখান দিয়ে আমরা এই যে এই রকম একটা নালী টেনে দিতে পারি যেটার নাম ভাস ডিফারেন্স, এই যে নালীটার নাম ভাস ডিফারেন্স। আচ্ছা অধিকার যাওয়ার দরকার নেই। এখানে আমাদের কিছু এমসিকিউ আছে, এমসিকিউ গুলো খুব মজার মজার এমসিকিউ কি রকম, যেমন এই যে ভাষা ইফারেন্সিয়া এর দৈর্ঘ্য হলো 4 থেকে 6 মিলিমিটার। তাহলে প্রথমটা হলো 4 থেকে 6 মিলিমিটার। এরপরে দেখো এপিডিডাইমিস, এটা অনেক বড়, এটা হলো 4 থেকে 6 বা 4 থেকে 5 এরকমই কিছু থাকবে, এবং এটা বলা হয় 40 থেকে 50, 40 থেকে 50, 40 থেকে 50 একটা আছে, 4 থেকে 6 একটা আছে। তাহলে প্রথমটা যেহেতু 4 থেকে 6, তারপরেরটাও 4 থেকে 6, এটা মিটার, এটা বড়। আর লাস্টে যেটা ভাস ডিফারেন্স, এটা হলো 40 থেকে 50 সেন্টিমিটার। তাহলে দেখো তুমি সিরিয়ালি মিলিমিটার, সেন্টিমিটার, মিটার এভাবে যেতে পারবা না, তোমাকে যেতে হবে এরকম মিলিমিটার, মিটার, সেন্টিমিটার। কনসেপ্ট ক্লিয়ার? বুঝতে পারছো? এই দৈর্ঘ্য তিনটা লাগবে, দৈর্ঘ্য তিনটা লাগবে, দৈর্ঘ্য তিনটা লাগবে, বুঝছো? দৈর্ঘ্য তিনটা লাগবে, বুঝতে পারছো কিনা বলো? দৈর্ঘ্য তিনটা লাগবে, বুঝতে পারছো কিনা বলো? দৈর্ঘ্য তিনটা বলো। প্রথমটা হলো ভাষা ইফারেন্সিয়া, যেটা 4 থেকে 6 মিলিমিটার, সবচেয়ে ছোট। ভিতরে আছে ভাইয়া, ভিতরে যেটা আছে এটা তো ছোটই হবে। তারপরে এই যে বাইরে যেটা পুরো পেঁচায় আছে এইটা তো বড় হবে, এটা হলো এপিডিডাইমিস। আর এই যে তারপরে যেটা সেটা হলো ভাস ডিফারেন্স, এটা 40 থেকে 50 সেন্টিমিটার। এই তিনটা দৈর্ঘ্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা এখন এই যে এই যে শুক্রাণুটা যেটা তৈরি হয়েছে, এইখান থেকে তো শুক্রাণু তৈরি হয়েছে। তো শুক্রাণু তৈরি হলে তো হবে না, এটা তো চলাচল করা লাগবে, তাই না? তো তার জন্য তো এনার্জি লাগবে। এনার্জি কি? এনার্জি বলতে আমরা বায়োলজিতে এনার্জি বলতে ফ্রুক্টোজ, সুক্রোজ এগুলা বুঝি, গ্লুকোজ। তো ওখানে তো আর গ্লুকোজ নাই, ওখানে আছে ফ্রুক্টোজ। তাহলে সেই ফ্রুক্টোজ যেখান দিয়ে তৈরি হবে, সিমেন্টের জন্য যে ফ্রুক্টোজ দরকার সেটা তৈরি হবে একটা ভেসিকল থেকে। ভেসিকল মানে কি? ভেসিকল মানে একটা অঙ্গের মতো ছোট জিনিস, হ্যাঁ, ছোট গহ্বরযুক্ত। তার নাম হবে সেমিনাল ভেসিকল। তাহলে কাজ কিন্তু হয়ে গেল, সেমিনাল ভেসিকল। তোমরা বুঝবাও না যে কতখানি পড়া হয়ে যাচ্ছে, হ্যাঁ? তাহলে সেমিনাল ভেসিকলের কাজ কি? শুক্রাণু বীর্য বা সিমেন্ট উৎপন্নের জন্য, বীর্য বা সিমেন্ট উৎপন্নের জন্য ফ্রুক্টোজ সমৃদ্ধ বিপুল পরিমাণ পিচ্ছিল পদার্থ ক্ষরণ করা এই সেমিনাল ভেসিকলের কাজ। তাহলে ফ্রুক্টোজ ক্ষরণ করা,
পিচ্ছিল পদার্থ ক্ষরণ করা এই সেমিনাল ভেসিকলের কাজ। ভাই শুক্রাণু বলতে জাস্ট এইটাই বোঝায়, এইটা খরখরা জিনিস আর কি, এর কোনোই নাই, তরল পদার্থ না। কিন্তু বীর্য বা সিমেন বলতে সেটা কিন্তু তরল পদার্থ। তাহলে অবশ্যই এই শুক্রাণুর সাথে কিছু তরল পদার্থ ফ্রুক্টোজ মেশা লাগবে। এই পর্যন্ত শুক্রাণুই থাকে, এই সেমিনাল ভেসিকলে এসে এখানে কিছু তরল পদার্থ এবং সাথে ফ্রুক্টোজ মিশ্রিত হয়ে আমার সিমেন বা বীর্য তৈরি করে। ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? কি রে ভাই কমেন্ট আটকে গেছে, কি ধরনের কথাবার্তা? সেমিনাল ভেসিকল। আচ্ছা, তো সব তৈরি করা শেষ, এবার তো দেহ থেকে নির্গত করতে হবে। তাহলে নির্গত করার জন্য যে নালীটা, তার নাম নিচে লিখলে মনে হয় দেখা যাবে না, তাই আমি পাশে লিখি। যে নালীটা তার নাম ক্ষেপণ নালী। ক্ষেপণ নালী, ক্ষেপিত হয় মানে কি, নির্গত হয় যে নালী দিয়ে, বুঝা গেছে? ক্ষেপণ নালী মুক্ত হয়। এই ক্ষেপণ নালীরই সম্মুখ অংশে যে ছিদ্রপথ থাকে তার নাম হলো ইউরেথ্রা। ইউরেথ্রা। তাহলে যদি বলা হয়, যদি তোমাকে বলা হয় যে কোন নালীপথে বীর্য বাইরে স্খলিত হয় বা বাইরে নির্গত হয়, উত্তর কি হবে বলো? উত্তর কি হবে? কোন ছিদ্রপথে যদি বলে, ছিদ্রপথে বললে ইউরেথ্রা, আর যদি বলে কোন নালী পথে তাহলে উত্তর হবে ক্ষেপণ নালী। বুঝতে পারছো? ক্লিয়ার? তবে ইউরেথ্রাকে অনেক বই আবার নালীও বলা হয়, তবে ইউরেথ্রা ছিদ্রপথ হিসেবে বেশি পরিচিত, সমস্যা নেই। আচ্ছা, তবে একটা মজার জিনিস আছে, সেটা হলো যে এই ইউরেথ্রা কিন্তু একই সাথে শুক্রাণুও নির্গত করে আবার মূত্র নির্গত করে। দ্যাটস ওয়াই আমরা একে একই সাথে রেচন জনন নালী বলবো। তাহলে একই সাথে রেচন এবং জনন দুইটা নালী হিসাবে কাজ করবে কে? ইউরেথ্রা। একবার আসছিল পরীক্ষায় যে একই সাথে রেচন নালী এবং জনন নালী দুইটাই কাজ করে, কোনটা? সেটা হলো এই ইউরেথ্রা। আচ্ছা, তাহলে এখানে আমরা যত জিনিস বলছি, এই যে সেমিনিফেরাস টিউবিউল, রেটি টেস্টিস, ভাসা ইফারেন্সিয়া, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকল, ক্ষেপণ নালী, ইউরেথ্রা, এটাই হলো পুরুষ প্রজনন তন্ত্রের অন্তঃযৌনাঙ্গ। অন্তঃযৌনাঙ্গ। যদি এই যে একাডেমিকের কেউ থাকো, 22 বা 23 ব্যাচের কেউ আসো নাকি, থাকলে কমেন্ট করো তো। তা তোমাদের ক্ষেত্রে পুরুষ প্রজনন তন্ত্রের অংশগুলো তুমি এরকম ফ্লো চার্ট করে লিখবা। যত বেশি ফ্লো চার্ট আর চিত্রে অ্যান্সার করতে পারবা তত বেশি মার্ক পাবা একাডেমিকে। অ্যাডমিশনের প্রত্যেকটা পয়েন্ট থেকে পড়াগুলো আছে, আমি বলে দিচ্ছি কোনটার কি কাজ। একটা জানলে আগেরটার কাজ পরেরটার কাজ হয়ে যাবে, শেষ। ভাষা ইফারেন্সি কি করে? এপিডিডাইমিসে শুক্রাণুকে দেয়, শেষ কাজ সোজা। আচ্ছা, ওকে, এবার দেখো এগুলো সব আমার অন্তঃযৌনাঙ্গ। তাহলে এখানে এমসিকিউ কোশ্চেন কি, নিচের কোনটি অন্তঃযৌনাঙ্গ হিসাবে কাজ করে, সেটা হলো এইগুলা, বা কোনটি অন্তঃযৌনাঙ্গ নয়, এই টাইপের পড়াগুলা। আচ্ছা, চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এটাই তোমার আর কি নোট। আচ্ছা, এবার দেখো বহিঃযৌনাঙ্গ। আমি অলরেডি বলে দিছিলাম যে এই যে টেস্টিস, এর বাইরে এটা একটা থলির ভিতরে থাকে, এই থলিটার নাম হলো স্ক্রোটাম। স্ক্রোটাম, থলিটার নাম স্ক্রোটাম। মনে হয় না বেশি পড়াতে পারবো, কারণ আমার মেয়ে সবগুলো মার্কার শেষ করে দেয়, মার্কার পাইলে পড়ানো শুরু করে দেয়। কারে যে কি পড়ায় আমি নিজেও জানি না। আচ্ছা, মার্কার কিনে আনতে হবে। আচ্ছা, এই স্ক্রোটাম নামক থলির ভিতরে থাকে, এবং এখানে এমসিকিউটাই হলো যে স্ক্রোটামে কত সেন্টিগ্রেড তাপমাত্রা কম থাকে বলতো? স্ক্রোটাম নামক থলিতে কত সেন্টিগ্রেড, নরমাল দেহ তাপমাত্রা থেকে কত সেন্টিগ্রেড তাপমাত্রা কম থাকে? 2 সেন্টিগ্রেড তাপমাত্রা কম থাকে, এবং এই 2 সেন্টিগ্রেড তাপমাত্রাটাই স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ার জন্য দরকার। স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ার জন্য দরকার। তোমার যদি এই হাতের মধ্যে 2 সেন্টিগ্রেড তাপমাত্রা কম থাকতো, তাহলে হাত থেকে শুক্রাণু তৈরি হয়ে যেত। এটা হলো এই কথাটা এর সাথে মিলে। তার মানে শুক্রাণু তৈরি হওয়ার জন্য তাপমাত্রা অবশ্যই 2 সেন্টিগ্রেড কম থাকা লাগবে। বুঝতে পারছো? 2 বা 3 সেন্টিগ্রেড, কিছু বই আছে 2, কিছু বই আছে 3, দুইটাই কারেক্ট। তবে এখন আজমল স্যারের বইয়ে যেহেতু 3 সেন্টিগ্রেড থাকার কথা, আমি জানি না, আমার কাছে বই নাই,
আজমল স্যারের বইয়ে যদি 3 সেন্টিগ্রেড কম থাকে তাহলে 3 সেন্টিগ্রেডই উত্তর হবে। আচ্ছা, তাহলে এই যে স্ক্রোটাম, এটা কিন্তু এই যে শুক্রাশয়ের বাইরের অংশ, তাহলে এটা বহির্যৌনাঙ্গ। আর একটা আছে পুরুষাঙ্গ, যেটা সেটাকে আমরা বলতে হয় বইয়ের ভাষায় শিশ্ন। ঠিক আছে, তো এইখানে কিছু পেশি আছে যে পেশিগুলোর নাম খুবই কঠিন, পেশিগুলোর নাম খুবই কঠিন, পেশিগুলোর নাম খুবই কঠিন, পেশিগুলোর নাম খুবই কঠিন। কি কি? একটা হলো কর্পোরা ক্যাভারনোসা, কর্পোরা ক্যাভারনোসা, আর একটা হলো কর্পোরা স্পঞ্জিওসাম, কর্পোরা স্পঞ্জিওসাম, কর্পোরা ক্যাভারনোসা আর একটা হলো কর্পোরা স্পঞ্জিওসাম। এই দুইটা পেশি আছে শিশ্নতে, হ্যাঁ, এই দুইটা পেশি। আর শিশ্নের সম্মুখভাগে যে লাল মুন্ডিটা থাকে তাকে বলা হয় গ্ল্যান্স পেনিস, আর ওইটার ঢাকা অবস্থায় থাকে প্রিপিউস। এখানে একটাই এমসিকিউ, সেটা হলো মুসলমানের সময় কোনটা কাটা হয়। মেবি ঢাকা ভার্সিটি বা জেইউতে আসছিল গতবার, যে প্রিপিউস অংশটা কেটে ফেলা হয়, মুসলমানের সময় প্রিপিউস অংশটা কেটে ফেলা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এই জিনিসগুলো পারা লাগবে। কি কি পেশি থাকে আর মুসলমানের সময় কোনটা কেটে ফেলা হয়, ঠিক আছে? আচ্ছা, হয়ে গেল। এবার যেটা নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হলো এই যে পুরুষ প্রজননতন্ত্রের কি কি জনন গ্রন্থি আছে। এখানে ভুল হয়, ভুলটা কেন হয়? জনন গ্রন্থি থাকে 2টা, কিন্তু নাম 3টা, নাম 3টা। কি কি? একটা জনন গ্রন্থি হলো প্রোস্টেট, প্রোস্টেট, এবং এটার অনেক 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 রোগী পাওয়া যায়, প্রোস্টেটের অনেক রোগী, প্রোস্টেট বড় হয়ে গেছে, প্রোস্টেট বড় হয়ে গেছে, এই রোগী অনেক, অভাব নাই। প্রোস্টেট বড় হয়ে গেলে মূত্র ত্যাগ করতে ঝামেলা হয়, বুঝা গেছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো প্রোস্টেট এটা দেহের অনেক বড় একটা গ্রন্থি, আর অনেক বড় বলছি, সবচেয়ে বড় না কিন্তু, দেহের সবচেয়ে বড় গ্রন্থি কিন্তু যকৃৎ। আর আরেকটা আছে বাল্বো ইউরেথ্রাল, বাল্বো ইউরেথ্রাল বা কাউপারের গ্রন্থি, কাউপারের গ্রন্থি, বাল্বো ইউরেথ্রাল বা কাউপারের গ্রন্থি। দেখ ভাই, কাউপারের গ্রন্থি কোশ্চেন কোথা থেকে আসে এটা তুমি বুঝতে পারবা যখন এরকম 3 বা 4 অপশনের কিছু থাকে। ওই জিনিসগুলো স্যারদের কোশ্চেন করার জন্য মোক্ষম জায়গা। কেন বলো তো? কারণ অপশন তো 4টা, আমার কোশ্চেন হিসাব করে লাভ নাই, আমার কোশ্চেনে 5-6টা অপশন থাকে, ওইটা চিন্তা করে লাভ নাই। আচ্ছা, কার্নো ইঞ্জিন প্রিপিউসের মায়ায় পড়ে গেলাম। তোর প্রিপিউস কাইটে কি মাথা ক্যাপ পরাই দিছিল রে? তো পরে ক্যাপ হারাই বলছিস, এটা বদমাইশ। কি মায়া রে, ওরে বাবা রে বাবা, পাইছি তোরে। তোর নামটা থাকলে ভালো হইতো, ধুয়ে সাইডে দিতাম একবারে। আচ্ছা দেখো, তাহলে কি বললাম? প্রোস্টেট, একটা হলো বাল্বো ইউরেথ্রাল, আর হলো কাউপারের গ্রন্থি। কথা বুঝছো? এই 3টা। তাহলে দেখো 3 অপশন বা 4 অপশন, হ্যাঁ, 3 অপশন বা 4 অপশন থাকলে এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো, কারণ একটা চেঞ্জ করে দিতে পারে বা একটা অ্যাড করে দিতে পারে, হ্যাঁ, এই টাইপের কোশ্চেনগুলো এখান থেকে আসে। ওকে, তাহলে গ্রন্থিগুলো আমরা পড়লাম। এই গ্রন্থির কাজটা যেগুলো তোমার পড়ার দরকার নাই, হ্যাঁ, এই শুধু নামগুলো থেকে কোশ্চেন আসছে এখন পর্যন্ত। ওকে, হ্যাঁ, দুনিয়ায় এত কিছু থাকতে ওর ওইটারই মায়া পড়ে গেছে, ওরই একার মনে হয় ক্যাপ পরাই দিছিল, বুঝছিস, কাইটে তারপরে ক্যাপ পরাই দিছিল, আর তো কারো ক্যাপ পরে না, ওর একারই ক্যাপ পরাইছিল। ক্যাপ একটা পড়ছে কিছুদিন, মায়া তো করবেই। সাবধান, আমার ক্লাসে সাবধান, আমার সাথে লাগতে আসিস না, একদম ধুয়ে ছাইড়ে দিবো একবার। অনলাইনে আমি একটু অন্য টাইপের জিনিসপত্র, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখো, এবারে আসি আমরা যেটা হরমোনাল ক্রিয়া, হরমোনাল ক্রিয়া মানে কি কি হরমোন এই
তোমার পুরুষ প্রজনন তন্ত্রে স্ত্রী প্রজনন তন্ত্রে ভূমিকা লাভ করবে। দেখো দেখো তো স্বাভাবিকভাবে আমরা যদি প্রথম হরমোন বলি সেটা হলো কোন হরমোন বলো? টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন 1 নাম্বার হরমোন। তারপরে 2 নাম্বার ফলিকল স্টিমুলেটিং হরমোন। এটা আমরা ভুল করি কোশ্চেনটা, কেন জানো? কারণ আমরা মনে করি যে ফলিকল শুধু ডিম্বাশয়ে থাকে, হ্যাঁ, কিন্তু না, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন এখানেও লাগবে। তো মনে রাখবা যে ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন এই দুটো এখানেও লাগবে। এই পুরুষ মেয়ে হয়ে যায়, মেয়ে পুরুষ হয়ে যায়, শোনো নাই? তো এই কাহিনী। আচ্ছা, তারপরে হলো এটা গেল। তারপরে যে হরমোনটা সেটা হলো গোনাডোট্রপিক হরমোন। গোনাডোট্রপিক হরমোন গোনাডোট্রপিক জিটিএইচ, গোনাডোট্রপিক হরমোন। ওই যে সেক্স কর্টিকয়েড হরমোন অ্যালডোস্টেরন থেকে যেটা খরিত হয়, এটা অবশ্য হরমোনের বিষয় হবে। আর আরেকটা আছে অ্যান্ড্রোস্টেরন। অ্যান্ডোস্টেরন, টেস্টোস্টেরন, অ্যান্ডোস্টেরন। হ্যাঁ, আর লাস্ট যেটা সেটা হলো শুক্রাশয়ের কিছু কোষ আছে, নাম হলো সার্টোলি কোষ। ওই সার্টোলি কোষ থেকে, সার্টোলি কোষ হতে ইনহিবিন খরিত হয়। ইনহিবিন এটাও পুরুষ প্রজননতন্ত্রে ভূমিকা রাখে। এই হরমোনগুলো আলাদা করে নোট করে রাখো যে কি কি হরমোন পুরুষ প্রজননতন্ত্রে ভূমিকা পালন করে। একটা হলো, আরেকটা আছে লুটিওট্রপিক হরমোন, এলএইচ, আর একটা হলো লুটিওট্রপিক হরমোন। ট্রপিক হরমোনগুলো কি? ট্রপিক হরমোনগুলো হলো এক জায়গা থেকে খরিত হয় আর এক জায়গায় গিয়ে কাজ করে। এক জায়গায় দিয়ে খরিত হয় আর এক জায়গায় গিয়ে কাজ করে, ওগুলাই হলো ট্রপিক হরমোন। বুঝা গেছে? তাহলে টেস্টোস্টেরন, এফএসএইচ, এলএইচ, জিটিএইচ, অ্যান্ডোস্টেরন, ইনহিবিন। এখন তুমি যদি স্ত্রী প্রজনন তন্ত্রের হরমোন আসে আর তুমি যদি সেখানে ওই যে ইসের নাম লেখো, টেস্টোস্টেরনের নাম লেখো, তাহলে কিন্তু হবে না। তাহলে চেঞ্জটা আমরা এখনই বলি। টেস্টোস্টেরন এখানে, টেস্টোস্টেরন এখানে, হ্যাঁ, টেস্টোস্টেরন এখানে। তাহলে পুরুষ প্রজননতন্ত্রে কি, স্ত্রী প্রজননতন্ত্রে কি? ইস্ট্রোজেন, আর একটা হলো প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, ঠিক আছে? এফএসএইচ, এলএইচ, তারপরে এই যে লুটিনাইজিং হরমোন, তারপরে গোনাডোট্রপিক হরমোন, এগুলো সব স্ত্রী প্রজননতন্ত্র সাহায্য করবে। এক্সট্রা যে দুইটা, অ্যান্ডোস্টেরনও কাজ করবে না, এক্সট্রা যে দুইটা কাজ করবে সেটা হলো তোমার এইচসিজি, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। এটা একটা খুবই ইম্পর্টেন্ট হরমোন। এই যে প্রেগন্যান্সি টেস্ট আছে না, প্রেগন্যান্সি টেস্টের সময় এই যে প্রেগন্যান্সি টেস্ট করাই হয় এই হরমোনের উপস্থিতি জানার জন্য। যদি মূত্রে এইচসিজি হরমোন পাওয়া যায়, ফুল মিনিং হলো হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, তাহলেই ওই পেশেন্ট প্রেগন্যান্ট। কারণ এইটা রিলিজই হয় অমরা থেকে, আর অমরা তৈরি হবে যদি কোনো একটা মা গর্ভধারণ করে। কথা বোঝা গেছে? কোনো একটা মা গর্ভধারণ করলেই অমরা সৃষ্টি হবে, সেই অমরা থেকে এইচসিজি হরমোন খরিত হবে। তাহলে মূত্রে যদি এইচসিজি হরমোন পাওয়া যায়, পজিটিভ পাওয়া যায়, তাহলে সেটা আমার কি হবে? প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ। ওকে, এইচসিজি। আর একটা হলো রিল্যাক্সিন, যেটাও ডিম্বাশয় এবং অমরা থেকে খরিত হয়। রিল্যাক্সিন ভাইয়া নামই রিল্যাক্স করা, নামের মধ্যে রিল্যাক্স আছে। তার মানে কি, এই যে যখন প্রসব হয়, সন্তান প্রসব হয়, তখন বাচ্চা প্রসব যখন হয় তখন জরায়ু এই রিল্যাক্স করতে হয়, নাইলে তো বাচ্চা বের হতে পারবে না। এই রিল্যাক্সিন হরমোন ওইটাতে সাহায্য করে। কথা বুঝছো? শ্রোণীদেশীয় লিগামেন্ট, তারপরে পেশির প্রসারণ করে এই প্রসব বেদনা বা প্রসবকে সহজতর করে। তাহলে এই দুখানে এখানে কিন্তু অনেক পড়া। একটা হলো পুরুষ প্রজননতন্ত্রের কি কি হরমোন আর স্ত্রী প্রজননতন্ত্রের কি কি হরমোন, এই দুটা জিনিস ভালো করে পড়বা, এমসিকিউর জন্য আসে। পারবা না?
পারবা না? ও ট্রপিক হরমোনের যে লাইনটা বলছি সেটা হলো যে ট্রপিক হরমোন এক জায়গা থেকে ক্ষরিত হয় অন্য আরেকটা গ্রন্থির ক্ষরণ বা অন্য আরেকটা কোষের ক্ষরণকে কন্ট্রোল করে, নিজের কাজ করে না, ধার করে আর কি, মানে অন্যরে হেল্প করে। ওই যে দিল দরিয়ে কতগুলো আছে না, নিজের পড়া নাই অন্যর পড়া, আল্লাহ তুই পড়তেছিস না, এইরকম আছে কিছু কমান্ডার। আবার আরো কমান্ডার আছে কিছু, আল্লাহ তুই তো পড়ে ফাড়ায় ফেলছিস, কে রে বাবা তোরে পড়তে কেটা নিষেধ করছে। এইগুলো হলো ট্রপিক হরমোন, বদমাইশ হরমোন এক একটা, বুঝছিস? নিজের পড়া নাই অন্যরে খোসাও আগে। আমি দেখছি কমেন্টও দেখছি কয়েকটা আসে, আরে ট্যাগ করলেই আল্লাহ তুমি এত পড়ো, আল্লাহ তুই পড়ে ফাড়ায় ফেলছস। হ্যাঁ বেটা 2 দিন পর তো তুই তোরে খুঁজেই পাওয়া যাবে না, তুই এখন যে পড়তেছিস না, ও তো তাও পড়তেছে, ও তো তোরে ডাকছে, তোরে তো হেল্প করছে, তুই নিজে পড়বি না, আবার আর একজনে তোরে মেনশন করছে পড়তে, তুই আবার সেখানে অনেক খোসা মারলি। এইগুলা হলো, এইগুলা যদি জীবনে কোনোদিন উন্নতি হয়, জীবনও চান্স পাবে না, এগুলো বদের হাড্ডি। এটা খালি খোসানোই ওর স্বভাব, সারা জীবন ও খোসাই বেড়াবে, ওর কাজই হলো এটা, বুঝে গেছে? আমি দেখি তো খালি সময়ের অভাবে পৌঁছাইতে পারি না, পৌঁছাইতে কি মনে হয় ধরে মারি, এমন কেন? তুই নিজে পড়বি, হ্যাঁ, আর একজনকে বলবি পড়তে না, আল্লাহ পড়ে ফাটিয়ে ফেলেছ, ওরে বাবা রে বাবা। দেখো তাহলে দেখো, এই যে এইচসিজি দিয়ে আমরা প্রেগন্যান্সি টেস্ট বললাম আর হরমোন গুলা জানলাম। ওকে, এবার দেখো, এবার দেখো, এবার দেখো স্ত্রী প্রজনন তন্ত্র। স্ত্রী প্রজনন তন্ত্র আমি আগে আঁকবো, হ্যাঁ, পুরুষ প্রজনন তন্ত্রে এই যা যা পড়াইছি এর মধ্যেই পড়া হয়ে যাবে। আমি কিন্তু এই অধ্যায়টা খুব স্লোলি আঁকাবো, আমি ইদানিং স্লো হয়ে গেছি, আমার দ্বারা কিছু হয় না, আগে ফাস্ট পড়াইতে পারতাম, এখন পারি না, বুঝতে পারছো? দেখো তো স্ত্রী প্রজনন তন্ত্রের অংশগুলো কি কি, এইখানে একটা চিত্র দিয়ে চলে আসবে, এই যে সুন্দর একটা চিত্র। দেখো এই হলো সেই ডিম্বাশয়, এই হলো সেই ডিম্বাশয়। আচ্ছা, চিত্র আঁকা শেষ, এবার বলে দিই। দেখো এটা পুরো, এখানে পুরোটাই আর স্ত্রী প্রজনন তন্ত্র আছে। কিরকম? এইদিকে হলো ভ্যাজাইনা গেল, এইটা হলো সার্ভিক্স, এইটা সার্ভিক্স, চেনার চেষ্টা করো, এটা সার্ভিক্স। এইটা হলো আমার জরায়ু বা ইউটেরাস, এটাই হলো জরায়ু বা ইউটেরাস, ঠিক আছে? এটা সার্ভিক্স, এটা ইউটেরাস বা জরায়ু। আর এই যে নালীটা, এই নালীটার নামই হলো ফেলোপিয়ান নালী। আমি তোমাদেরকে একটু আগে বলছি যে আমি একটা নালী আঁকবো যেটার দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, ফেলোপিয়ান নালী, এটার নামই সেই ফেলোপিয়ান নালী। তো ফেলোপিয়ান নালীর কি কি অংশ দেখো, এই যে জালের মতো যেটা, এইটাই হলো ফ্লাজেলার মতো, মানে ফিমব্রি। তাহলে প্রথম অংশ আমরা ফেলোপিয়ান নালীর পাইলাম, যেটার নাম ফিমব্রি। ফিমব্রি ব্যাকটেরিয়াতেও আছে, শক্ত ফ্লাজেলাকে ফিমব্রি বলে, পড়ছি না? এখানেও ফিমব্রি থাকে, এখানেও ফিমব্রি থাকে, বুঝা গেছে? এইটাও ফিমব্রি। তাহলে এই যে ফিমব্রি, ফিমব্রির পরে এই যে জায়গাটা, এই যে এতটুকু জায়গা, এর নাম কি কেউ বলতে পারো? ফিমব্রির পরে এই জায়গাটার নাম কি বলতে পারো কেউ? দেখি পারো কিনা। ফিমব্রির পরে জায়গাটার নাম কি, কেউ পারো? ফিমব্রির পরের অংশের জায়গাটার নাম কি? না, একজন কমেন্ট করছে ইসমাস, না ভাইয়া ইসমাস, ইসমাস না, এটার নাম ইনফান্ডিবুলাম। ইনফান্ডিবুলাম, একটু নামগুলা কঠিন, এগুলো সব ফেলোপিয়ান নালীর অংশ। ইনফান্ডিবুলাম দ্বিতীয় অংশের নাম ইনফান্ডিবুলাম। আচ্ছা, তারপরে তারপরে এই যে এই জায়গাটা একটু ফুলা ফুলা থাকে, বায়োলজিতে ফুলা ফুলা মানেই হলো অ্যামফুলা, তাহলে এটার নাম হবে অ্যাম্পুলা বা অ্যামফুলা। অ্যামফুলা, অ্যামফুলা, এই জায়গাটার নাম অ্যামফুলা। আর এই যে যেটা জরায়ু দেহের কাছাকাছি অংশ থাকে, এই যে এই অংশটা, এটার নাম হলো ইসথমাস। ইসথমাস, আগে অংশগুলো চিনতে হবে। তাহলে 1 নাম্বার অংশ যেটা, এটা হলো ফিমব্রি।
2 নাম্বার অংশ যেটা সেটা হলো ইনফান্ডিবুলাম, 3 নাম্বার অংশ যেটা সেটা অ্যাম্পুলা, 4 নাম্বার অংশ যেটা এটা হলো ইসথমাস। তাহলে পরীক্ষায় আসবে ফেলোপিয়ান নালীর যে অংশটি জরায়ু দেহের কাছে থাকে তাকে কি বলা হয়? ইসথমাস। আর এই যে উঁচু অংশ যেটা, এটার নাম হলো ফান্ডাস, এটার নাম ফান্ডাস। আচ্ছা, তো ভালো কথা। এখন এখানে আমাদের পড়া আছে, অনেক পড়া আছে দেখবা। প্রথমে আসি, আরেকটা জিনিস, এই যে দুইটা জিনিস আঁকছি, এই দুইটা হলো ডিম্বাশয়, এই যে এগুলো হলো ডিম্বাশয়, এগুলো ডিম্বাশয়। তাহলে এক জোড়া ডিম্বাশয় আছে। তো এই ডিম্বাশয়ের দৈর্ঘ্য প্রস্থ মজার আছে। তুমি যদি দৈর্ঘ্য শিখতে পারো, দৈর্ঘ্য হলো 3 থেকে 5 সেন্টিমিটার, দৈর্ঘ্য হলো 3 থেকে 5 সেন্টিমিটার, দৈর্ঘ্য হলো 3 থেকে 5 সেন্টিমিটার, দৈর্ঘ্য 3 থেকে 5। কলমে কালি না থাকলে কেমনটা লাগে ক? দৈর্ঘ্য হলো 3 থেকে 5, চওড়া তার অর্ধেক করো তাহলেই হবে। মোটামুটি অর্ধেক, 5 এর অর্ধেক কি 2 বা আড়াই, তাই না? তো দেখো, আমি যদি 2 থেকে 3 লিখি, 2 থেকে 3 লিখলে সেটা তো 2.5ই হয় গড়ে, তাই না? অর্ধেকই তো হয়। তাহলে দৈর্ঘ্য 3 থেকে 5, তুমি মনে রাখবা চওড়া তার অর্ধেক, পুরুত্ব তার অর্ধেক। তাহলে 3 এর অর্ধেক কি 1.5 না? তার মানে 0.6 থেকে 1.5। ভাই, আল্লাহ আমাদের অনেকেরই এত ব্রেন দেয় নাই যেগুলো সব আমি মুখস্থ করতে পারবো, মুখস্থ রাখতে পারবো, এটা রাখা সম্ভব না। এই কারণে একটু টেকনিক্যালি মনে রাখবি যে এই প্রথম যেটা দৈর্ঘ্য তার অর্ধেক হলো প্রস্থ, তার অর্ধেক হলো কি বললাম, চওড়া, সরি, তার অর্ধেক হলো চওড়া, মানে এই যে প্রস্থ আর কি, আর তার অর্ধেক হলো পুরুত্ব। ঠিক এই রকমই দৈর্ঘ্য প্রস্থ আবার বৃক্কেও পড়া যায়। দেখো খুবই মজা। বৃক্কের দৈর্ঘ্য হলো, প্রতিটি বৃক্কের দৈর্ঘ্য 10 থেকে 12 সেন্টিমিটার, দৈর্ঘ্য 10 থেকে 12, প্রস্থ তার অর্ধেক, তার মানে 5 থেকে 6 সেন্টিমিটার, পুরুত্ব তার অর্ধেক, তার মানে 3 সেন্টিমিটার। আবার বৃক্কের এই যে 10 থেকে 12 সেন্টিমিটার পড়ছো, এটা কিন্তু নেফ্রনেরও সংখ্যা। একটা বৃক্কের নেফ্রনের সংখ্যা 10 থেকে 12 লক্ষ। আবার এই যে 3 সংখ্যাটা পড়ছো, এটা নেফ্রনের দৈর্ঘ্যের সংখ্যা, প্রত্যেকটা নেফ্রনের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। তাহলে থাকে 12 লক্ষ, প্রত্যেকটার দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। তাহলে 12 আর 3 যদি গুণ করো তাহলে তুমি পাবা 36, এটা হয়ে যাবে কিলোমিটার। তাহলে টোটাল একটা বৃক্কের যত নেফ্রন থাকে তাকে যদি একটার সাথে একটা যোগ করা হয় তাহলে সম্মিলিত দৈর্ঘ্য হয় 36 কিলোমিটার। এবার এটা মাইলে কত? তুমি যদি মাইলে নিতে চাও আরো সোজা, এই যে 10 আর 12 যোগ করো, কত হয় 22, 22 এর সাথে এই 5 কে পয়েন্ট করো, তাহলে হয়ে যাবে 22.5 মাইল। তাহলে তোমার কি মুখস্থ করার দরকার আছে? বলো তো, বলো, মুখস্থ করার দরকার আছে? এক 10 থেকে 12 জানলে তুমি বৃক্কের মধ্যে যত কাহিনী আছে সবই তুমি বের করতে পারবা। আচ্ছা, এবার দেখো, তাহলে আমরা এই তিনটা জিনিস কিন্তু ডিম্বাশয়ের দৈর্ঘ্য প্রস্থ আমরা পড়ছি, হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থ পুরুত্ব। আচ্ছা, এবারে আসি এই যে জরায়ু, এর প্রাচীরের নামগুলা পড়ি। জরায়ুর প্রাচীর দেখো, এই যে জরায়ুর প্রাচীর 3 স্তর বিশিষ্ট, ম্যাক্সিমামে বায়োলজির ক্ষেত্রে 3 স্তর বিশিষ্ট হয়। তো বাইরের সবচেয়ে যে বাইরের যে প্রাচীরটা, এটার নাম পেরিমেট্রিয়াম। দেখো, হৃৎপিণ্ডের ক্ষেত্রে হয় কার্ডিয়াম, জরায়ুর ক্ষেত্রে হয় বা ইউটেরাসের ক্ষেত্রে হয় মেট্রিয়াম। তাহলে সবচেয়ে বাইরে যেটা সেটা পেরিমেট্রিয়াম, পেরি মানে আবরণ, মাঝখানেরটা আজীবন মায়োই হয়েছিল, তাহলে এখানেও মায়োমেট্রিয়াম। আর একবারে ভিতরে যেটা সেটা হলো এন্ডোমেট্রিয়াম, এই যে ভিতরের লেয়ারটা এটা এন্ডোমেট্রিয়াম। আর বয়সন্ধিকাল যখন হয় তখন এই জরায়ুটা পূর্ণতা পায়, এবং যখন গর্ভাবস্থায় এই জরায়ু প্রায় 20 গুণ পুরু হয়। এইটা কোশ্চেন আসবে ডাইরেক্ট, বলে দিলাম যা, যে গর্ভাবস্থায় জরায়ু কত গুণ পুরু হয়, গর্ভাবস্থায় জরায়ু কত গুণ পুরু হয়, 20 গুণ পুরু হয়। কথা বুঝছো? তাহলে এই যে তিনটা লেয়ার পাইলাম, বাইরে পেরিমেট্রিয়াম,
মাঝে মায়োমেট্রিয়াম, মায়ো মানে তো মাসল, মায়ো তো এই বায়োলজিতে যত জায়গায় মায়ো আছে, মায়োনিম, মায়োটোম, মায়োসিন, মায়োফাইব্রিল, হ্যাঁ আছে না যত জায়গায়, হ্যাঁ সব জায়গায় হলো মায়ো মানে পেশি, মায়োকার্ডিয়াম, তারপরে এখানে পাইলাম মায়োমেট্রিয়াম, মায়ো মানেই মাসল, তাহলে এখানে মাসল থাকবে, আর ভিতরেরটা এন্ডোমেট্রিয়াম। এখানে একটা কাহিনী দেখো, কাহিনীটা হলো যখন সেক্সুয়াল ইন্টারকোর্স হইলো, এই দিক দিয়ে শুক্রাণু প্রবেশ করলো, আর এই যে ডিম্বাশয় আছে না, এই ডিম্বাশয় থেকে ডিম্বাণু খরিত হলো। ডিম্বাণু যখন খরিত হয় তখন এই ঝালরগুলা, এই ফিমরিগুলা, এরা অলওয়েজ এরকম 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 নড়তে থাকে, মানে ডিম্বাণুকে ছাড়বে না, সে ডিম্বাণুকে ধরবেই। তাহলে সেই ডিম্বাণুকে ক্যাচ করে ফেলে, ক্যাচ করে এই ফিমরিগুলো, ডিম্বাণু তো অচল, এখানে একটা প্যাচ লাগে, ডিম্বাণু তো অচল, তাহলে সে চলাচল করে কেমনে ভাই, এই ফিমরিগুলোই নড়াচড়া করতে করতে ডিম্বাণুকে এই দিকে পাঠায় দেয়, পাঠায় দিয়ে এদিক দিয়ে শুক্রাণু আসতেছে, এই দিক দিয়ে ডিম্বাণু আসতেছে, এই ফেলোপিয়ান নালীর এখানে এইখানে ফার্টিলাইজেশন হবে। তাহলে বলো ফার্টিলাইজেশন বা নিষেক হয় কোন জায়গায়? উত্তর করো, ফার্টিলাইজেশন বা নিষেক হয় কোন জায়গায়? হ্যাঁ ইনফান্ডিবুলামে, ওই যে ইনফান্ডিবুলাম যেখানে বসছি 2 নাম্বার, ইনফান্ডিবুলামে আবার নিষেক হবে, ইনফান্ডিবুলামে আমাদের নিষেক হবে, বা ফেলোপিয়ান নালীতে হয়, অ্যাম্পুলাতেও হতে পারে, হ্যাঁ অনেক কাহিনী হবে এখানে, অ্যাম্পুলাতে হতে পারে, ইসথমাসে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। আচ্ছা মানে ফেলোপিয়ান নালীতে নিষেক হবে। তো নিষেকের পরে কি উৎপন্ন হয় আমরা জানি, জাইগোট, জাইগোট, জাইগোটের মধ্যে ক্লিভেজ হয়, ক্লিভেজের পরে মরুলা হয়, অনেকগুলা কোষ থাকলে মরুলা, মরুলার পরে হয় ব্লাস্টুলা, মরুলার পরে কি ব্লাস্টুলা। তো ব্লাস্টুলার যে দশাটা, ওইটার যে কোষগুলোর যে সমন্বয়, ওকে কিন্তু বলা হয় ব্লাস্টোসিস্ট, কি বলে ব্লাস্টোসিস্ট। তো এইগুলা হইতেছে আর এই সামনের দিকে আগাচ্ছে, সামনের দিকে আগাচ্ছে, দিয়ে নিষেকের 6 থেকে 9 দিন পরে, কয়দিন পরে? নিষেকের 6 থেকে 9 দিন পরে এই জরায়ুর এন্ডোমেট্রিয়ামে এসে প্রথিত হয়, প্রথিত মানে ওইখানে বসে যায়, ওইখানেই বড় হতে থাকে, এই ঘটনাটাকে বলা হয় ইমপ্লান্টেশন। তাহলে এখানে হলো ফার্টিলাইজেশন, তাহলে দেখো ফার্টিলাইজেশন হয় ফেলোপিয়ান নালীতে, আর ইমপ্লান্টেশন, ইমপ্লান্টেশন হয় মানে বসে, সেটা হলো ইমপ্লান্টেশন, ইমপ্লান্টেশন, ইমপ্লান্টেশন হয় এই জরায়ুর এন্ডোমেট্রিয়ামের প্রাচীরে 6 থেকে 9 দিন পরে। কোন অবস্থায়? কোন অবস্থায়? ব্লাস্টোসিস্ট না, ব্লাস্টোসিস্ট অবস্থায়, ব্লাস্টোসিস্ট অবস্থায়, হ্যাঁ ব্লাস্টোসিস্ট অবস্থায়, ভেরি গুড, ব্লাস্টোসিস্ট অবস্থায়। কেন? কারণ সে যত সামনে আগাইতে থাকবে তত তার ক্লিভেজ, ধরো এখানে হলো ক্লিভেজ, তারপরে মরুলা, তারপরে ব্লাস্টুলা, তারপরে ব্লাস্টোসিস্ট অবস্থায় এই যে প্রথিত হলো। এখন তোমাদের একটা, ওই যে মেয়েদের একটা ইম্পর্টেন্ট রোগের নাম বলি, প্রায় এইটার ব্যাপারে ফোন আসে, কয়দিন আগেও আসলো, দেখো সেটা হলো গ্যাস্ট্রুলা। কখন হয় গ্যাস্ট্রুলা? এই প্রথিত হওয়ার পরে হবে, ওগুলো পরের ধাপ। দেখো এখানে একটা পড়া আছে, পড়াটা হলো এখানে ফার্টিলাইজেশন হলো, কিছু কিছু মায়েদের ক্ষেত্রে এই ফার্টিলাইজেশনের পরে কোষটা এখানে প্রথিত না হয়ে এই নালীর এখানেই বড় হতে থাকে। যখন বড় হইতে থাকে তখন এ তো আর গর্ভাবস্থায় পুরু হইতে পারে না, তখন এই নালীগুলা ফাইটে যায়, এবং দেখো যে জায়গায় প্রথিত হওয়ার কথা সেই জায়গায় না হয়ে অন্য যে কোনো জায়গায় যদি নিষেক হয়, ওই জায়গাটাকে বলা হয়, ওই ধরনের প্রেগন্যান্সিকে বলা হয় একটোপিক প্রেগন্যান্সি, একটোপিক প্রেগন্যান্সি। এবং এটা মায়ের মৃত্যুর একটা কারণ, কারণ এটা যখন বড় হয়ে যাবে এটা তো ফেটে যাবে, ফেটে গেলে তো প্রচুর পরিমাণ ব্লিডিং হয়, প্রচুর পরিমাণ ব্লিডিং হলে মা কিন্তু মারা যাবে, কথা বুঝছো? ও বাচ্চা তো বাঁচবেই না। এইটা হলো ওই যে, এটার নাম একটোপিক প্রেগন্যান্সি। একটোপি মানে ভিন্ন জায়গা, একটোপি মানে ভিন্ন জায়গা। আচ্ছা আচ্ছা, পিকস বলতেছো অনেক, না পিকস তো এটা না, পিকস হলো পলিসিস্টিক ওভারি সিনড্রোম। মানে এইখানে এই যে ওভারি বা ডিম্বাশয় আছে, এখানে প্রচুর পরিমাণ সিস্ট হয়। সিস্ট মানে যার ভিতরে ছোট ছোট গুল্লু, যার মধ্যে কোনো ডিম্বাণু নাই, যার মধ্যে আছে খালি পানি। এটা একটা রোগ, কিন্তু এটা একটোপিক প্রেগন্যান্সি। হ্যাঁ একটোপিক প্রেগন্যান্সি। আচ্ছা এটা অনেকেরই হয়, মায়ের জন্য এটা রিস্কি। আচ্ছা
ওকে, তাহলে আজকে যতটুকু পড়াইলাম, এই যে আমরা পর্যন্ত পড়াই ফেললাম, স্ত্রী প্রজননতন্ত্রের অংশগুলা পর্যন্ত পড়াই ফেললাম, হরমোন পর্যন্ত। নেক্সট দিন আমরা বয়ঃসন্ধি কাল থেকে পড়া শুরু করব। বুঝতে পারছো সবাই? সবাই বুঝতে পারছো যতখানি পড়াইছি? একটুও কি উপকার হয়েছে? বলো, উপকার হয়েছে? আমি এই অধ্যায় ইনশাল্লাহ শেষ করে দিব, কয়দিনে পারবো জানি না, তবে শেষ করে দিব, এটা শিওর। বলছি যেহেতু শেষ করে দিব। আচ্ছা, এটার একাডেমিক অ্যাডমিশন দুইটাই কভার হয়ে যাবে। আমি যা যা পড়াইছি এগুলো একাডেমিক অ্যাডমিশন কভার করেই পড়াইছি। আর এখানে ক্লাসগুলো সব পেজ থেকে হবে এখন থেকে। মিডিয়ামে যে লাইভগুলো হবে সব পেজ থেকে হবে। হ্যাঁ, পেজ থেকে আসবা। ঠিক আছে, তাহলে রেগুলার ক্লাস করো, পড়াশোনা করো, সময় কিন্তু বেশি নাই। আর ওই যে কি যেন বলে, একটু ভালো করে পড়াশোনা করো, ভয়ের কিছু নাই, সবাই চান্স পেয়ে যাবা। রেজাল্ট দিক, যা হয় দেখো, রেজাল্ট তো আর ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো চান্স পাওয়া। একটু ভালো করে পড়বা, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো।